আমি স্বপন, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নেবেন। আশা করি সকলে ভালো আছেন। শীতটা খুব ভালো পড়েছে। এই শীতটা ঠান্ডাটা দরকার। আমরা তো যারা শহরে থাকি এরকম শীত সাধারণত অনেক বছর পরে। শীত যেমন ভালো, আর ঠিক এই শীতের অনেক যেমন সুফল আছে, আবার কুফলও আছে। তাই এই নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব যে শীতকালে মানুষের জীবনের প্রাণঘাতীর অনেক আশঙ্কা থাকে, বিশেষ করে বয়স্কদের। এখন তো যে অবস্থা, বয়স্ক আর যুবক যুবতী, কম বয়স বা কম বয়সী, এগুলো কোনো ফ্যাক্টর করে না। তাই আপনাদেরকে কিছু কথা জানাতে চাই। আর তার আগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব, আর ফেসবুক অ্যাকাউন্ট স্বপন কুমার দেবটা একটু ফলো করে দেবেন। এইবার যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম যে এই শীতে সাবধান, বিশেষ করে স্ট্রোক, যে কোনো স্ট্রোক হতে পারে। সেরিব্রাল স্ট্রোক বা অ্যাটাক থেকে শুরু করে সব কিছু। স্ট্রোক বিভিন্ন রকম হয়, যে কোনো শরীরে যে কোনো জায়গায় যে কোনোভাবে এটা ঘটতে পারে এই শীতে। বিশেষ করে এই শীত পড়তেই দেখবেন স্ট্রোকের রোগী এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। প্রায় প্রতি বছরই এই ঘটনাটা ঘটে। এই মুহূর্তে কলকাতায় রাত এবং ভোরের তাপমাত্রা নামছে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। এটা আমি 2026 সালের কথা বলছি। 2026 সালের জানুয়ারি মাসে যে ধরনের শীত এখন পড়তে চলেছে, আর 2025 সালের শেষ সপ্তাহের দিকেও ঠিক এইরকমই ঠান্ডা পড়েছিল কলকাতায় বা নানারকম সারা পশ্চিমবঙ্গের রাজ্যে। আর এমনি যেগুলো ঠান্ডার জায়গা সেগুলোতে তো পড়বেই, সেগুলো কোনো ব্যাপার নয়। কিন্তু আমাদের যেই গ্রীষ্মপ্রধান বা গরম প্রধান, বিশেষ করে পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষটাই গ্রীষ্মপ্রধান দেশ। তা আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি যে 25শে ডিসেম্বরের পর থেকে বা 25শে ডিসেম্বর থেকে 2025 সাল থেকে শুরু করে আপনার এই 2026 সালের জানুয়ারি মাসের প্রথম থেকে এখন পর্যন্ত, মানে ধরুন প্রায় দ্বিতীয় সপ্তাহ শেষ হতে যাচ্ছে, এই যে ঠান্ডাটা পড়েছে, এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা খুব মারাত্মকভাবে মানে 15-16 ডিগ্রি সেলসিয়াস বললাম তো। কলকাতায় বা কলকাতার আশেপাশে যেসব জায়গা আছে, দার্জিলিং তো পাহাড়ি এলাকা, সেখানে তো হবেই 5-6 ডিগ্রি, বা দার্জিলিংয়ের শুনলাম 2 ডিগ্রি সেলসিয়াস। যদিও দার্জিলিং আমার জন্ম, সেই সময় তো অতটা উপভোগ করিনি, কারণ ছোটো ছিলাম। তারপর যতবার গেছি উপভোগ করেছি। 5 ডিগ্রির অনেক কম থাকে শীতকালে। আর যদি আপনি দেখেন পশ্চিমবঙ্গের মধ্যে পানাগড়, বর্ধমান, যেগুলো আপনার একটু গ্রামের দিকে বর্ডার সাইডে, কৃষ্ণনগর, নদিয়া, কালিম্পং তো পাহাড়ি এলাকা, কালিম্পং, তারপর ধরুন আশেপাশের যেসব সাউথ 24 পরগনা বা নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা, বর্ডারের দিকে যেগুলো থাকে, প্রচণ্ড শীত। পানাগড় তো, আর এদিকটা দেখুন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ট্রিমেন্ডাস ঠান্ডা হয়েছে এবছর, ট্রিমেন্ডাস 5-6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আর কলকাতায় খুব সম্ভব মনে হয় 10 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করেছে। তো এই ঠান্ডাটা আমরা তো অভ্যস্ত নই, আর বিশেষ করে বয়স্কদের পক্ষে খুবই সমস্যাজনিত এই ঠান্ডা। তাই ঠান্ডার ব্যাপারটা আমি বলতে চাই যে শীতকালে এরকম ঠান্ডা পড়লে মানে তাতেই বেড়ে যাচ্ছে অনেক রকম বিপত্তি, প্রাণঘাতী বিপত্তি। কীরকম বিপত্তি? কম বেশি সব হাসপাতালের ইমার্জেন্সি বছর এই সময়টাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত মুমূর্ষুদের সামলাতে হিমশিম খায় চিকিৎসকরা।
তাই পই করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছেন সকলকে, ডাক্তাররা বা চিকিৎসক মহল। এগুলো অনেকেই আমরা জানি না, যারা সাধারণত চিকিৎসা বিজ্ঞান থেকে একটু দূরে থাকি, আর যারা নিয়মিত চিকিৎসকের সঙ্গে তাদের বিভিন্ন রকম অসুখ বিসুখ রোগ ব্যাধির জন্য যোগাযোগ রাখেন, তারা হয়তো কিছুটা জানেন, কিন্তু অধিকাংশই আমরা এই বিষয়টা জানি না। আর সেটাই জানি না বলেই আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ব্রেন স্ট্রোক খুব মারাত্মক। অন্যান্য বারের মতো এইবারও মানে 2026 সালের জানুয়ারি মাস থেকে অনেকেই পরিচিত মহলে কারোর না কারো ব্রেন স্ট্রোকের খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবে এই প্রতিফলন দেখা যাচ্ছে কম বেশি সরকারি, বেসরকারি সব হাসপাতালে। ইতিমধ্যে স্ট্রোকের রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে এবং চিকিৎসকদের আশঙ্কা শীতটা যখন জাঁকিয়ে পড়ছে বা পড়বে বা পড়েছে, তখন কিন্তু এই স্ট্রোক আক্রান্ত রোগীর সংখ্যা বা রোগিণীর সংখ্যা আরও বেড়ে যাবে। এবার যা ঠান্ডা পড়েছে 2026 সালের জানুয়ারি মাস থেকে, ট্রিমেন্ডাস, একদম যেটা 2025 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহের দিক থেকে ওই আঁচটা আমরা পেয়েছিলাম। আর কেন এই সময় স্ট্রোকটা হয় মানুষের, বিশেষ করে সেরিব্রাল অ্যাটাক বা ব্রেন স্ট্রোক? চিকিৎসকদের অভিজ্ঞতা বলছে যে তাপমাত্রা যখন 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলেই এমন কিছু শারীরীয় বৃত্তি বা শারীরবৃত্তির পরিবর্তন হয় যে রক্তচাপ বেড়ে গিয়ে স্বাভাবিক জীবনের একটা ছন্নপতন ঘটতে পারে। খুব মন দিয়ে শুনবেন। হতে পারে আমার ভিডিওটা একটু হয়তো বড় হতে পারে, স্কিপ করবেন না, এটা খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিস। আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেবে আপনি এই ধরনের অনেক ভালো ভালো খবর পাবেন, যেগুলো সাধারণত সব জায়গাতে পাওয়া সম্ভব হয়ে ওঠে না। আর তাই এই শীতের পাড়া বা তাপমাত্রা পাড়া যখন নামতেই বরাবরের মতো এবারও সুগার, প্রেশার, কোলেস্টেরলের রোগীদের রক্তচাপ আচমকা বেড়ে যায়। শীতটা পড়লে, এরকম জাঁকিয়ে শীত পড়লে সাবধান থাকা দরকার, বিশেষ করে যারা নানারকম কমন ব্যাধিতে ভোগেন, দুরারোগ্য ব্যাধি, সেগুলো থেকে। এবং সুগার বা কোলেস্টেরল বা হাই প্রেশার, লো প্রেশার বা আপনার হাইপার টেনশনের যেসব রোগগুলো হয়, সেই সব রোগীদের বা রোগিণীদের কথা বলছি আমি। এবং আর তার জেরেই কী হয় জানেন, রক্তবাহিকা যেখান দিয়ে আমাদের শরীরের রক্তগুলো যায়, সেই রক্তবাহিকার প্রাণঘাতী রোগের শিকার হচ্ছে মানুষ। সে কম থেকে বেশি বয়সী যে কোনো ব্যক্তি হতে পারে। এখন তাপমাত্রা ধরুন 15-16 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে, পাড়া আরও নামলে আরও বাড়বে স্ট্রোকের রোগীর সংখ্যা। এই বছর কলকাতায় 2026 সালের জানুয়ারি মাসের দিকে 10.21 বা 10 এরকম তাপমাত্রাটা নেমে গিয়েছিল পাড়া। আর আপনার যেসব জায়গাগুলো আমি আগে বললাম, এই বর্ধমান বলুন, পানাগড় বলুন, বা আপনার এই পার্শ্ববর্তী ছত্তিশগড় থেকে শুরু করে ঝাড়গ্রাম, জঙ্গলমহল, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ট্রিমেন্ডাস ঠান্ডা। এগুলো 10-এর অনেক কম টেম্পারেচারে চলে এসছে। দার্জিলিং, কালিম্পংয়ের কথা ছেড়ে দিন, আমি জাস্ট পশ্চিমবঙ্গের কথা বলছি আমি। তাই এবছর ঠান্ডাটা বেশ কয়েক বছর পর প্রথম পুরো ওয়ানডে মেজাজে হাঁকিয়ে ব্যাটিং করছে। আর ঠান্ডার বিপত্তির কারণ কী কী হতে পারে? বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস মানে হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসকরা তারা বলছেন, ধরুন প্রাক্তন চিকিৎসক রিটায়ার্ড পার্সন গৌতম গঙ্গোপাধ্যায়,
তার অভিমতটা কি? এই যে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস, যাকে সংক্ষেপে বলছে BIN, এই হাসপাতালের যে প্রাক্তন চিকিৎসক, উনি নিউরো মেডিসিনের প্রধান, এই যে গৌতম গঙ্গোপাধ্যায় বলছেন যে শীতে আমরা যেমন কুঁকড়ে যাই, তেমনি সংকুচিত হয়ে যায় রক্তবাহিকা শিরোপশিরাগুলো, যেখান দিয়ে রক্ত প্রবাহিত হয় আমাদের শরীরের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। আর তা ক্রমশ সরু হয়ে যায় এই রক্তবাহিকা নালীগুলো। আর এই সরু হয়ে যায় বলেই রক্তচাপটা বেড়ে যায়। এটা শীতকালের কথা বলছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা যদি পড়ে, যেরকম হয়ে পড়েছে আমাদের, আমি কলকাতা শহরের কথাই ধরুন, 10.2 ডিগ্রি সেলসিয়াস, এগুলো খুব মারাত্মক মানুষের পক্ষে যদি আপনি প্রিকশনটা না নেন। আমি শেষের দিকে বলবো যে বাঁচার উপায় কী কী আছে। আর একটা কথা হচ্ছে যে স্নায়ুরোগ বিশেষজ্ঞ একজন বলছেন, ওনার নাম অংশু সেন, তিনি বলছেন কি জানেন, যে রক্তবাহিকা সংকুচিত হয়ে যায় বলে রক্তবাহিকার মধ্যে থাকা ছোটোখাটো ব্লকেজও এই সময় বড় একটা চেহারা নেয়। আবার শীতে ঘাম হয় না, সাধারণত হয় না। আর ঘাম হয় না বলেই জানেন এই রক্তের জলের চাপটা পরিমাণটা বেশি থাকে। ঠান্ডায় নর অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণটা খুব বেড়ে যায়, বৃদ্ধি পায়। আর তার ফলে কি হয়, সব মিলিয়ে আচমকা একটা প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি হয়। রক্ত চলাচলটা ঠিকমতো যদি মস্তিষ্কে না পৌঁছায়, আর হৃদযন্ত্র যদি ঠিকমতো না পৌঁছায়, বা বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে যদি না পৌঁছায়, শীতে সংকুচিত হয়ে যাওয়া রক্তবাহিকা নালীগুলোতে যদি ঠিক পরিমাণ মতো রক্তটা যদি পাস না করে, তখন কিন্তু হার্ট অ্যাটাক থেকে শুরু করে সেরিব্রাল অ্যাটাক থেকে শুরু করে ব্রেন স্ট্রোক থেকে শুরু করে আরও নানা রকম জটিল প্রাণঘাতী ভয়ঙ্কর রোগ হতে পারে, যেটাতে প্রাণঘাতীর পর্যন্ত সম্ভাবনা থেকে যায়। সেটাই আপনাদেরকে জানাচ্ছি, এটা আমার পক্ষেও জানা দরকার। তাই চিকিৎসকরা বলছেন যে যখন এরকম পরিস্থিতি হয়, তখন হয় মস্তিষ্কের রক্তবাহিকায় আচমকা থেমে যায় রক্ত প্রবাহ, মানে ইস্কিমিক, মানে অ্যাজ পার ওয়ার্ড অফ মেডিসিন ওয়ার্ল্ড। তো অথবা রক্তবাহিকা ছিঁড়ে যেতে পারে, আর ছিঁড়ে গেলে রক্তক্ষরণ মানে যাকে ইংরেজিতে বলে হেমারেজিক, এই হেমারেজিক বা এই রক্তক্ষরণটা শুরু হয়। শুরু কোথা থেকে হয়? একদম শরীরের ভেতরে। আর সেটা হলেই আপনি ধরে নিতে পারেন ব্রেন স্ট্রোক শুরু হয়ে গেল। তাই শীতের গোড়া থেকে বাড়তে থাকে এরকম নানা ধরনের স্ট্রোকের আক্রান্ত রোগী বা রোগিণীর সংখ্যা। এই সময়ে কতটা বাড়তে পারে এই স্ট্রোক জাতীয় প্রাণঘাতী রোগটা? বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে জানা গেছে যে তাদের কোনোটিতে যেখানে মাসে মোটামুটি গড়ে 13 থেকে 14 জন রোগী স্ট্রোক নিয়ে আসেন হাসপাতালে, সেখানে শীতের এই সময়টায় এক সপ্তাহে গড়ে প্রায় 5 জন স্ট্রোকের রোগী ভর্তি হয়। সাংঘাতিক ব্যাপার, চিন্তার বিষয়। আমরা এত টাকার পিছিয়ে ছুটি, প্রয়োজনের বাইরে গিয়েও আমরা রোজগারের চেষ্টা করি, সব কিছু আমরা আয়ত্তের মধ্যে আনতে চাই, মনে হয় যেন এই ধন সম্পদের বিষয়, আসলে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব বোধহয় আমাদের সঙ্গেই যাবে মৃত্যুর পর। ওখানে গিয়ে বোধহয় সেগুলো আবার আরও বৃদ্ধি করার সুযোগ পাবো।
তাই যাই এত করি না কেন, এই জিনিসটা কিন্তু, কারণ ম্যান ইজ মর্টাল, খুব ছোটোবেলা থেকেই আমরা ইংরেজিতে এই জিনিসটা পড়ে এসেছি। তাই শরীরের প্রতি একটা ব্যালেন্স থাকা দরকার, সংযম হওয়া উচিত। সংযমী না হলে আর প্রোটেকশন যদি আপনি না নেন, বিশেষ করে শীতকালের এই প্রচণ্ড শীতগুলো যখন বাড়ে, শীতের সেলসিয়াস ডিগ্রি যখন বাড়ে 15-16 ডিগ্রির নিচে যখন চলে আসে, তখন একটু সাবধান থাকতে হয়। আর আরেকটা কি ব্যাপার হচ্ছে যে কোনো হাসপাতালে নিউরোলজি বিভাগে যেখানে মাসে গড়ে 15 থেকে 25 জন রোগী স্ট্রোক নিয়ে আসেন, সেই সব হাসপাতালে এই মরশুমে, মানে 2026 সালের শীতের মরশুমটা যে শুরু হয়েছে, ভয়ানক শীত পড়েছে, এক সপ্তাহে আসছেন 8 জন। একটা সপ্তাহে 8 জনের মতো রোগী ভর্তি হচ্ছে স্ট্রোক নিয়ে। যদি সহজ অঙ্কটা করি মাসে, তাহলে 4টা সপ্তাহে 32 জন, যেখানে ওই 13-14 জন আসতো নর্মালি। এবং সে কতটা বেড়ে যাচ্ছে দেখুন। আরেকটা কথা হচ্ছে যে আবার দেখুন যে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের বক্তব্য হচ্ছে, তাদের ডাক্তাররা বলছেন যে এই সময় স্ট্রোক রোগীর সাপ্তাহিক গড় সংখ্যাটা তাদের হাসপাতালে 3 থেকে 4 জন করে বাড়ছে। খুবই সাংঘাতিক ব্যাপার, খুব চিন্তার বিষয়। যারা বয়স্ক মানুষ, এই রোগের জন্য লোকবল যেমন দরকার, সে অর্থবলেরও দরকার, আর তার সাথে দরকার ঈশ্বরের আশীর্বাদ বা ভাগ্যে সহায়তা। অর্থ বিত্তশালী হলেই যে কোনো কোনো ক্ষেত্রে সুফল পাওয়া যাবে তা কিন্তু নয়। আর ভাগ্য যদি বা ভাগ্য দেবী যদি আপনার সহায় থাকে, বা আমাদের সকলের যদি সহায় থাকে, আর ওই রোগে যে আমরা কখনো আক্রান্ত হই, তাহলে অন্তত বেঁচে ফিরে আসতে পারবো। আর যারা ধরুন মানে গরিব মানুষ, যাদের পক্ষে টাকা পয়সার ব্যাপারটা খুব সচ্ছল নয়, তাদের ক্ষেত্রে ব্যাপারটা খুব চিন্তার বিষয়। আমাদের রাজ্যে বা আমাদের দেশে চিকিৎসার যে খরচাগুলো হয়, সেই খরচাগুলো খুব মারাত্মকভাবে বেনিয়মের মতো চলে। যেটুকু হওয়া দরকার তার থেকে অনেক বেশি অ্যাক্সিডেন্ট, অসাধু নার্সিংহোম বলুন, প্রাইভেট চিকিৎসালয় বলুন, এরা লুটে পুটে নেয়। আর যদি দেখে যে আপনার মোটা মেডিক্লেম আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে, আপনার সেটা চার্জটা দ্বিগুণ হয়ে যায়। ধরায় কেউ থাকে না, সে আপনি কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার বলুন, সব ক্ষেত্রে বিষয়টা ঠিক একই। কিন্তু বিদেশে এতটাই মনিটরিং হয়, ওখানে এইভাবে 2 নম্বরি করে অসাধু উপায়ে একটা রোগীর গলা কাটা হয় না, মানে আর্থিকভাবে, টাকা পয়সার উপরে। আর এরকম তো আমাদের কলকাতায় আচ্ছার ঘটেছে যে মানুষ কত নির্দয় হতে পারে, বিশেষ করে প্রাইভেট নার্সিংহোমগুলো। সেখানে ডাক্তার বা তাদের কর্তৃপক্ষ, রোগী হয়তো মারা গেছে 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ থেকে জীবিত বলে তাদের আত্মীয় পরিজনদের কাছে বলে তাকে ভেন্টিলেশনে রেখে দিয়েছে 7 দিন। 7 দিনে কমপক্ষে ধরুন আরও 7-8 লাখ টাকা বেশি কামানো যায়। এইরকম বিবেকবোধহীন আপনি আমাদের রাজ্যে পাবেন। সারা দেশেই আছে, আমাদের রাজ্যে এরকম ঘটনা ঘটেছে, কেস কাছারি হয়েছে। যে রেগুলেশন ডিপার্টমেন্ট আছে মেডিকেলে, সেখানে আদালতে তাদের বিচার ব্যবস্থা যতটুকু রায় দেয়, ক্ষতিপূরণটা পাওয়া যায়। মানুষটা তো চলে গেল, আর চলে গেল সেই মৃতদেহটা ভেন্টিলেশনে বেশ কিছুদিন এক্সটেন্ড করে দিল, তার যে বিলটা ওঠে, মোটা বিল, সেটাও পর্যন্ত ওই অসহায় রোগীর, মরণাপন্ন রোগী বা মৃত রোগীর পরিজনদের কাছ থেকে ঘাড় ভেঙে আদায় করা হয়। না হলে ডেড বডি দেওয়া যায় না, দেবে না।
এইসব ধরনের ঘটনা ঘটছে। এর কোনো সলিউশন হয় কিনা জানি না। এত আকছার, দুর্নীতি সব বিষয়ে চলছে। পর্যায়ে কোথায় যাবে আমাদের দেশটা বা আমাদের রাজ্যটা একমাত্র উপরওয়ালাই বলতে পারবে। আরেকটা কথা বলি, যে এই যে বাঁচার উপায়টা কী হতে পারে? দেখুন, বিশিষ্ট নিউরো মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন যে শীতে হাত পা কম চলে, ফলে কমে যায় কায়িক পরিশ্রম। আবার খাওয়া দাওয়াতেও বাড়ে অনিয়ম। শীতকালে অনেক শাকসবজি খেলে ভালো, কিন্তু আরও অনেক কিছু যেটা খায় যেটা শরীরের পক্ষে উপযোগী নয়, ভালো নয়, সেগুলো আমরা খাই। আমি সেটা ডিটেলস বললাম না। এবং আরেকটা হচ্ছে, এই যে অনিয়মগুলো হয় সেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রক্তচাপের পাশাপাশি সুগার বা ডায়াবেটিস বা কোলেস্টেরল অনেক বাড়িয়ে দেয়। তাই সাবধান থাকতে হবে সেই সব ক্ষতিকর খাবার থেকে খাওয়া থেকে। লোভটা সংবরণ করতে হবে। আর প্রবীণ স্নায়ুরোগ বিশেষজ্ঞ ত্রিশিত রায় তিনি সতর্ক করে দিয়েছেন, কীভাবে জানেন? এই ভোর বা সকালবেলাটা, DAWN ডন যাকে ইংরাজিতে বলে, একদম ভোরবেলা। সেই ভোরবেলাটা ধরুন ভোর এই 3:30 থেকে একদম 6টা পর্যন্ত, সকাল 6টা, সকাল 3:30 থেকে সকাল 6টা পর্যন্ত রক্তচাপ প্রত্যেকটা মানুষের বৃদ্ধি পায়, সেই অবস্থায় থাকে এই সময়টাতে, এবং এতে রক্তচাপ অনেকটা বেড়ে যায়। সাবধানে থাকবেন। তাই সকালে স্ট্রোকের মতো ঘটনা সবচেয়ে বেশি হয়। ফলে প্রেশারের ওষুধটা খেয়ে যেতে হবে। প্রেশারের ওষুধ বন্ধ করা যাবে না। যাদের প্রেশার আছে, অবশ্যই যারা প্রেশারের ওষুধ খান। যারা প্রেশার নেই, নর্মাল কোনদিন খাননি, তাদের কথাটা আলাদা। কিন্তু প্রেশারের ওষুধ যারা নিয়মিত খেয়ে যাচ্ছেন, এই সময়টা প্রেশারের ওষুধ বন্ধ করা যাবে না বিশেষ করে। আর যেগুলো আমি বললাম যে এই যে রোগগুলো যাদের এটা কমন রোগ, প্রত্যেকের সুগার আছে, কোলেস্টেরল আছে, মানে ডায়াবেটিস, তারপর তো উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন জাতীয় যত রকম রোগ, এইসব রোগী বা রোগিণীদের ক্ষেত্রে বা এইসব মানুষদের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। আর যারা ধরুন নিয়মিত আপনার এইসব ওষুধগুলো খান, বিশেষ করে সুগারের ওষুধ, মানে ডায়াবেটিসের বা কোলেস্টেরল এবং প্রেশার, সে লো প্রেশার, হাই প্রেশার, যে প্রেশারই হোক, সেসব কিন্তু ওষুধটা বিশেষ করে প্রেশারের বন্ধ রাখা যাবে না। আর আদার্স যেসব অসুখের জন্য ওষুধ খান, ডায়াবেটিস বলুন, কোলেস্টেরল, এগুলো তো অবশ্যই খেয়ে যেতে হবে নিয়মিত। আর ডাক্তারের পরামর্শ ঠিক তার সঙ্গে সঙ্গে নিয়মভাবে নিতে হবে, তাদের পরামর্শ। আশা করি আমি বোঝাতে পেরেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাটা আমি সবসময় করি। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে।